আগামী পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিকের ওপর ক্লাস। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে, যে নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তোমরা প্রত্যেকেই জানো যে নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে, দীনবন্ধু মিত্র। তো এই যে নীলদর্পণ নাটক, এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এবং এটিকে যিনি প্রকাশ করেছিলেন তেনার নাম হচ্ছে, বলতে পারবে তোমরা, কমেন্টে এখনই লেখো। প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। তো এই যে নীলদর্পণ নাটক, তো এই নীলদর্পণ নাটকটি নীল চাষিদের ওপর ব্রিটিশদের যে অত্যাচার, এই পটভূমিকে কেন্দ্র করে লেখা একটি নাটক। তো এটি প্রকাশ হয়েছিল কত সালে? তোমরা কি বলতে পারবে কত সালে প্রকাশ হয়েছিল? 1860 সালে। এবং কোথায় প্রকাশটি হয়েছিল? ঢাকায় প্রকাশ হয়েছিল, বাংলাদেশের ঢাকায়। ঠিক আছে, এবং এনার রচয়িতা হলেন, মানে এই নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এইভাবেই কিন্তু ক্লাস হবে, ভেঙে চুরে ডিটেলস যা থাকবে সব কিছু অ্যানালাইসিসভাবে ক্লাস হবে। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো চট করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটন হিট করে নাও আগামী দিনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলোকে পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, বৈদ্যুতিক ফিউজ তার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? বৈদ্যুতিক ফ্রিজ তার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? এটা প্রিন্টিং মিস্টেক, এটা টিন হবে। ঠিক আছে, এটা হবে টিন, মানে টিন ও সিসাই তৈরি হয়। তো তোমরা জানো যে ফিউজ তারের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এর উচ্চ রোধ, মানে হাই রেজিস্ট্যান্স থাকতে হবে, এবং লো মেল্টিং পয়েন্ট, মানে নিম্ন গলনাঙ্ক থাকতে হবে, যাতে কোনো রকম সার্কিটে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে এটি দ্রুত গলে গিয়ে দুর্ঘটনা ঘটতে না পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব এবার। দেখো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, আমি প্রিভিয়াস ক্লাসও তোমাদের বলেছি, ভারত রত্ন হলো সর্বোচ্চ নাগরিক সম্মান। এবং এই যে পুরস্কার ভারত রত্ন, এই পুরস্কারটি কত সাল থেকে দেওয়া, মানে কত সাল থেকে চালু হয়েছে? 1954 সাল থেকে চালু হয়েছে এই পুরস্কারটি দেওয়া, ভারত রত্ন। ঠিক আছে, এবং প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কারটি কে পেয়েছিলেন? তোমরা প্রত্যেকে আশা করি জানো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পেয়েছিলেন। এবং অন্যদিকে দেখবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা পরমবীর চক্র, অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা দিয়ে দেয় যে পরমবীর চক্র হচ্ছে, আমি উত্তরটা বলে দিই তোমাদের, যে এটি হলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরীক্ষায় প্রশ্ন অনেক সময় দেয় যে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি, তখন রাইট আনসার হবে পরমবীর চক্র। ঠিক আছে, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে তোমরা জানো এটি হচ্ছে একটি চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? চটপট তোমরা আনসার করো কমেন্ট বক্সে, উত্তর কী হবে এটার? প্রত্যেকে আশা করি জানো গান্ধী বুড়ি নামে কে পরিচিত। দেখো, গান্ধী বুড়ি নামে পরিচিত তিনি হলেন মাতঙ্গিনী হাজরা। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা। তো তোমরা ইতিহাসটা আশা করি জানো যে 1942 সালে যখন ভারত ছাড়া আন্দোলন হচ্ছে, তো সেই সময় মেদিনীপুরের তমলুকে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন এই মাতঙ্গিনী হাজরা। এবং শহীদকালে ওনার বয়স কত ছিল? ওনার বয়স ছিল 73 বছর। ঠিক আছে, 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। তো অন্যদিকে দেখবে, এই যে সরোজিনী নাইডু দেখতে পাচ্ছ তোমরা, সরোজিনী নাইডুকে কী বলা হয় বলো তো? সরোজিনী নাইডুকে বলা হয়, পরীক্ষায় দেখবে অনেক সময় দিয়ে দেয় যে ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল। ঠিক আছে, যেভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে যদি তোমরা শোনো, রেফারেল ডিসকাশনগুলো তোমরা যদি মাথায় রাখো, ভালো করে যদি মন দিয়ে শোনো, অবশ্যই কিন্তু ক্লিয়ার করতে পারবে জিকে এমন কিছু কঠিন নয়। ঠিক আছে, ঠিকভাবে পড়লেই কিন্তু পারা যায়। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে ফিডব্যাক প্রত্যেকেই জানাবে যে আজকের এই যে ক্লাস, আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গেও যে রেফারেল ডিসকাশনে অতিরিক্ত তথ্যগুলো জানছি, এটা তোমাদের কেমন লাগছে, ক্লাসটা তোমাদের কেমন মনে হচ্ছে, অবশ্যই কিন্তু ফিডব্যাকে জানাবে। এবং তোমরা কে কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, ক্লাসটিকে দেখছো, অবশ্যই কিন্তু প্রত্যেকে নিজের নেটিভ প্লেস কিন্তু পাঠিয়ে দেবে, আমি প্রত্যেকের কিন্তু চেক করবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে যে কোন রক্তের গ্রুপের মানুষকে সর্বজনীন দাতা বলা হয়, মানে ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন রক্তের গ্রুপের মানুষকে? দেখো, চারটে অপশন, এ বি গ্রুপ, এ গ্রুপ, ও বি গ্রুপ, আর হচ্ছে ও গ্রুপ। উত্তর কী হবে বলো তো? ডোনার বলেছে, ডোনার রক্ত দান করে, দাতা। তো উত্তর হয়ে যাবে গ্রুপ ও গ্রুপের রক্তের মানুষদেরকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, মানে সর্বজনীন দাতা। ঠিক আছে, আর একইভাবে দেখবে যে এই যে এ বি রক্তের গ্রুপ যেটা দেখতে পাচ্ছ, এ বি রক্তের গ্রুপ, তো এই এ বি রক্তের গ্রুপের মানুষকে কি বলা হয়? ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর মানে কি? ACCEPTOR, অ্যাকসেপ্টর, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর মানে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই।
এটা বেশিরভাগ পরীক্ষায় দেখা যায় এই প্রশ্নটা আসতে, যে ডায়নামো যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটার উত্তর হবে দেখো, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামো যন্ত্রে, ঠিক আছে। এবং তোমরা জানো যে ডায়নামো কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান নীতির ওপর চলে, মানে কাজ করে, ঠিক আছে। এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের যে কথাটা বললাম, মানে যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ, তো এটার আবিষ্কার কে করেছিলেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে, ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে যাব। আশা করি প্রত্যেকে এটার উত্তর পারবে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই পারবে, কারণ ডেলি জিকে কুইজে এটা দিয়ে দেওয়া হয়। তো তোমাদেরকে বাকিদের বলে দিচ্ছি যে যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করোনি, তাদেরকে বলবো কমেন্টে দেখো, নিচে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের, এবং ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের। সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করে অবশ্যই উপরে থাকা নোটিফিকেশানটি অল করে নেবে, তাহলে দেখবে ডেলি জিকে কুইজ, ক্লাসের আপডেটস, চাকরি সংক্রান্ত আপডেটস, থিওরি, পিডিএফ, ইবুক, নোটস, ইতিমধ্যে কিন্তু বহু ইবুকগুলো রিলিজ হয়ে গেছে, যেগুলো বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দেবে। তো সেগুলো যদি সংগ্রহ করতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করতে হবে। তো সেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে, হাজার হাজার, তারা কিন্তু সেখানে পড়াশোনা করে। তো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু জয়েন করে নিও। তো এটার উত্তর দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? 1919 সালে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং সেই তারিখটি হচ্ছে 13ই এপ্রিল, ঠিক আছে, এপ্রিল। তো যাই হোক, 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এবং সেটা কোথায় ঘটেছিল যদি প্রশ্ন করি, তাহলে কী উত্তর হবে? পাঞ্জাবের অমৃতসর শহরে ঘটেছিল। এবং সেটা কার নির্দেশে ঘটেছিল? জেনারেল ডায়ারের নির্দেশে ঘটেছিল। নৃশংস একটি হত্যাকাণ্ড। এবং এই ঘটনার প্রতিবাদে একটি বিষয় মনে রাখতে হবে তোমাদের, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে উপাধিটি বর্জন করেছিলেন, মানে ত্যাগ করেছিলেন, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে, তোমরা জানো আশা করি, নাইটহুড উপাধি, ঠিক আছে, নাইটহুড উপাধি। তো এছাড়াও কিন্তু মহাত্মা গান্ধী, মানে MK গান্ধী কিন্তু একটি উপাধি ত্যাগ করেছিলেন, সেটা কি? কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন এই ঘটনার প্রতিবাদে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা অনেক সময় রিপিট হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি ভাইরাসের কারণে ঘটে? ভাইরাসের কারণে ঘটে, দেখো, ভাইরাসের কারণে ঘটে হচ্ছে বসন্ত, মানে যেটাকে বলে স্মল পক্স, মানে যেটাকে আমরা বলি গুটি বসন্ত, ভ্যারিওলা যেটার নাম স্মল পক্সের। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাসের কারণে হয়, হ্যাঁ। তো এটার যে ভ্যাকসিন, সেটা আবিষ্কার কে করেছেন? এডওয়ার্ড জেনার করেছিলেন আবিষ্কার, ঠিক আছে। তো এই যে বাকি যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে টাইফয়েড, তারপরে হচ্ছে কলেরা, ম্যালেরিয়া, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটোজয়া ঘটিত রোগ, মানে এগুলো আদ্যপ্রাণী ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকেই জানি আমরা, গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে। এবং তোমরা জানো এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার। তোমরা অবশ্যই একবার চেক করে নেবে, এটা সম্ভবত 2525 কিলোমিটার, ঠিক আছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, গঙ্গা হলো রাইট আনসার। এবং এই যে গোদাবরী নদী দেখতে পাচ্ছ, এই গোদাবরী নদীকে কী বলা হয় বলো তো? পরীক্ষা দেয় অনেক সময়, যে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? তখন উত্তর হয়ে যায় যে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা, ঠিক আছে। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের বৃহত্তম নদী। জল বহনের দিক থেকে কিন্তু অবশ্যই মনে রাখবে, জল বহনের দিক থেকে বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ক্লিয়ার। তো যাই হোক, প্রত্যেককে অবশ্যই বলবো কমেন্টে অবশ্যই জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ভালো খারাপ অবশ্যই জানাবে কিন্তু ক্লাসটি তোমাদের কেমন লাগছে, এবং ক্লাসটাকে কীভাবে আরও উন্নত করা যায় অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু চাই। নেক্সট কোশ্চেনে চলে যাব। মরীচিকায় যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তার জন্য আলোকরশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হয়? দেখো, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হয়। এটাকে বলা হয়, ইংরেজিতে একটা টার্ম আছে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং এর দুটো শর্ত আছে, যেটা হচ্ছে যে আলোকরশ্মিকে অবশ্যই কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর দ্বিতীয়ত আপাতন কোণের মান সংকট কোণের, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে কিন্তু বড় হতে হবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় এবং এটি কোন রোগের ওষুধ? আমরা প্রত্যেকে ছোটোবেলায় পড়েছি যে কুইনাইন হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এবং এটি অ্যাকচুয়ালি একটা ম্যালেরিয়ার ওষুধ, ঠিক আছে। তো যাই হোক, মহাত্মা গান্ধী তার বিখ্যাত যে ডান্ডি অভিযান, তো এই ডান্ডি অভিযান কত সালে করেছিলেন? মহাত্মা গান্ধী শুরু করেছিলেন এই ডান্ডি অভিযান শুরু করেছিলেন 1930 সালে। 1930 সালে কতই মার্চ? 12ই মার্চ, ঠিক আছে, 12ই মার্চ। তো যাই হোক, তো 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন। কোথা থেকে?
প্রশ্ন হলো কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। এবং কতজন ফলোয়ার্স বা অনুগামীকে নিয়ে এটি করেছিলেন? মনে রাখবে 78 জন অনুগামীদের নিয়ে কিন্তু এই আন্দোলনটি মানে এই অভিযানটি করেছিলেন। তো গান্ধীজি এটা অ্যাকচুয়ালি আইন অমান্য আন্দোলনের একটি প্রথম ধাপ বলা যেতে পারে। তো যাই হোক, 6 এপ্রিল মানে 12ই মার্চ স্টার্ট করেছিলেন এবং 6 এপ্রিল ডান্ডি উপকূলে পৌঁছেছিলেন এবং সেখানে লবণ আইন ভঙ্গ করেন। তো 1942 সাল দেখতে পাচ্ছ, 1942 সালে তিনি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন, তোমরা জানো। তো তোমরা কি বলতে পারবে যে ভারত ছাড়ো আন্দোলনের আরেকটা নাম আছে, সেটা কি? ভারত ছাড়ো আন্দোলনের আরেক নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে আগস্ট আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের আরেক নাম হচ্ছে আগস্ট আন্দোলন। নেক্সট কোশ্চেন, মানুষের দেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে মানুষের দেহের কোষে। 23 জোড়া মানে কতগুলো? 46টি। ঠিক আছে, 46টি, 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া দেখবে যে বলা হয়, কি বলা হয়, 22 জোড়াকে বলা হয় অটোজোম। হ্যাঁ, অটোজোম। আর এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তো এটা কিন্তু অল টোটাল 23 জোড়া থাকে, অর্থাৎ 46টি মানুষের দেহে ক্রোমোজোম থাকে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়? 5 নদীর দেশ মানে পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যকে? পাঞ্জাবকে। তোমরা শুনে থাকবে, পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। ঠিক আছে, তো এই যে পঞ্চনদের দেশ বলার পেছনে তো নিশ্চয়ই একটা কারণ লুকিয়ে আছে, নিশ্চয়ই 5টি নদীর নাম আছে। সেই 5টি নদী কী কী? প্রথমত হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। আবার রিপিট করছি, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। এই 5টি নদীর অববাহিকায় গঠিত হওয়ার কারণে, মানে পাঞ্জাব গঠিত হওয়ার কারণে এর কিন্তু পাঞ্জাব নাম হয়েছে। যদি আমরা পাঞ্জাব নামটিকে ভাঙি তাহলে দেখবে পাঞ্জ আসবে, পাঞ্জ, পয়াকার ইঙ্গবুর্গি জয়, পাঞ্জ মানে 5, পাঞ্জ মানে 5। আর এই যে আব, পাঞ্জাবকে ভাঙলে আব পাওয়া যাবে, পাঞ্জ যোগ আব। এই আব মানে কি? এই আব মানে হলো জল বা নদী। সেই কারণে পাঞ্জাব নামটি নামকরণ হয়েছে এই কারণেই কিন্তু, যেহেতু পাঞ্জাব 5টি নদীর অববাহিকায় গঠিত, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, প্রত্যেককে আবার বলবো, অবশ্যই কিন্তু যদি তোমরা লাইকের পরে হাইপ অপশান পাও, হাইপ, অবশ্যই কিন্তু প্রত্যেকে হাইপ করে দেবে, যতবার পারবে হাইপ করে দেবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমার সুবিধা হবে। নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে শব্দ তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? অবশ্যই কিন্তু নাকে ফোকাস করতে হবে। বলছে শব্দ তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? উত্তর কী হবে? শব্দ তরঙ্গ কোনোভাবেই শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। ঠিক আছে, এবং এই যে ভিটামিন এ, এই ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস, মানে রাতকানা যাকে বলা হয়, রাতকানা রোগ হয় এই ভিটামিন এ এর অভাবে। আর তাছাড়াও দেখবে তোমরা এই যে থিয়ামিন, এই থিয়ামিনটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? থিয়ামিন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম? থিয়ামিন হলো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। আর ক্যালসিফেরল, এটা তোমরা কমেন্টে জানাও যে উত্তর কী হবে। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে রাইট আনসার। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন অধিবেশনে। এবং সেই সালটি কত ছিল? সেই সালটি ছিল 1885 সালের ডিসেম্বর মাসে। ঠিক আছে, তো সেখানে কতজন প্রতিনিধি এসেছিলেন বলো তো? এই অধিবেশনে, প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি ছিলেন। এবং এখানে কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা বা কংগ্রেসের যে জনক, তেনাকে কি বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? পিএইচ এর পুরো নাম কি তোমরা কি জানো? পিএইচ এর পুরো নাম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো এই বিশুদ্ধ জলে পিএইচ এর মান কত হবে? 7 হবে উত্তর, 7। ঠিক আছে, পিএইচ স্কেলের মান দেখবে তোমরা কতদূর পর্যন্ত হয় বলো তো? পিএইচ স্কেলের মান 0 থেকে একদম 14 পর্যন্ত দেখবে মান হয়। তার মধ্যে বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে 7। ঠিক আছে, মানে যেটাকে নিউট্রাল বা প্রশম বলা চলে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন প্রত্যেকের জন্য। দেখো, গ্রিনহাউস গ্যাসের প্রভাবের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, মানে CO2। এবং দেখবে যে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নের পিছনে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কিন্তু প্রায় কত পার্সেন্ট বলা যায়? প্রায় 60%, মানে 60%ই কিন্তু অবদান রয়েছে এই গ্রিনহাউসের। কিসের পেছনে? বিশ্ব উষ্ণায়নের পেছনে। ঠিক আছে, আর এই গ্রিনহাউস গ্যাস কিন্তু প্রধান কোন গ্যাসের জন্য দায়ী? CO2। যেহেতু CO2 বের হচ্ছে, অন্যান্য উল্লেখযোগ্য যে গ্রিনহাউস গ্যাস সেগুলো তোমরা জানো, যেমন হচ্ছে আমি যদি লিখি CH4 একটা গ্রিনহাউস গ্যাস। CH4 মানে কি? CH4 মানে হচ্ছে মিথেন গ্যাস।
তারপরে হচ্ছে দেখবে জলীয় বাষ্প রয়েছে, তারপরে হচ্ছে N2O রয়েছে। N2O মানে কি, নাইট্রাস অক্সাইড গ্যাস। আর তাছাড়া আরেকটা নাম তোমরা শুনে থাকবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সিএফসি। এই সিএফসির পুরো নাম কি, ক্লোরোফ্লুরোকার্বন। তো এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস। তো এই সমস্ত গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাসের জন্য প্রধানভাবে দায়ী। তো তার মধ্যে সবচেয়ে বেশি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? তো থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকে আবার শেষ মুহূর্তে বলবো লাইক করে দিও, এবং নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও। আগামী দিনে কিন্তু বহু ক্লাস আসতে চলেছে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য।